গাজায় খাবারের জন্য হাহাকার, আন্তর্জাতিক চাপে পড়ে বিমান থেকে প্রাণ ফেলল ইসরায়েল। পরিমাণ যথেষ্ট নয় বলছে জাতিসংঘ। একদিনে আরো ৭১ ফিলিস্তিনিকে হত্যা। অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। ট্রাম্পের মধ্যস্থতায় সিদ্ধান্ত, সীমান্তে ৩ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে নিহত ৩২। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনায় নিয়ে অগ্রগতি, পাল্টাপাল্টি হামলায় নিহত ৫। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সংঘাতকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের। সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধের শঙ্কা, সাম্প্রদায়িক সংঘাত হুমকিতে ফেলতে পারে ভৌগোলিক অখণ্ডতা। রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স। পরমাণু চুক্তি নিয়ে ইরানের নতুন প্রস্তাব, নিষেধাজ্ঞা তুলে নিলে অন্য দেশে ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি। শিগগিরই ক্ষতি কাটিয়ে উঠবে তেহরান, বলছে IAEA। পাকিস্তানি সেনাবাহিনীর ওপর গাড়ি বোমা হামলায় ভারতকে দায়ী করল ইসলামাবাদ। নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন দাবি, বলছে নয়াদিল্লি। অভিযোগ অস্বীকার। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল। তবে জাতিসংঘ বলছে উপত্যকায় অনাহারে থাকা মানুষের জন্য এ সহায়তা পর্যাপ্ত নয়। দ্রুত সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি। মানবিকতা দেখাতে ত্রাণ ফেলার কথা বললেও খাবার সংগ্রহের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। একদিনে তাদের হামলায় প্রাণ গেছে আরও ৭১ জনের, যাদের মধ্যে ৪২ জনই খাবারের খোঁজে ত্রাণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলেন। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা আর ত্রাণ অবরোধ নিয়ে প্রশ্ন তুলছেন মার্কিন ডেমোক্রেট রাজনীতিবিদরা। কেবল এক টুকরো রুটি কিংবা সন্তানের জন্য দুধ, এটুকুই চাওয়া ছিল তাদের। কিন্তু জিকিম ক্রসিং এর কাছে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষগুলোর সেই আশা রূপ নেয় মৃত্যু ফাঁদে। ইসরায়েলি গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই শিশু এবং নারী। আহতদের কেউ কেউ এখনো লড়ছেন শিফা হাসপাতালে। এর মধ্যে এমন ঘটনাও আছে যেখানে ত্রাণ নিতে আসা স্বামীর পিঠে গুলি লেগেছে। এমন ভয়াবহতা জেনেও স্ত্রী আবারও ক্ষুধার্ত সন্তানদের খাদ্যের খোঁজে সেই একই জায়গায় এসেছেন। আমার গুলিবিদ্ধ স্বামী বর্তমানে শিফা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ক্ষুধার্ত সন্তানদের খাদ্যের যোগানের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। ঘরে কোনো খাবার নেই। ইসরায়েলি বাহিনীর গুলির ঘটনা তো আছেই। এর মধ্যে গাজাবাসীর অভিযোগ, ত্রাণ হাতে পেলেও স্থানীয় গ্যাং এসে ত্রাণ কেড়ে নেয়। জাতিসংঘের নিজ উদ্যোগে ত্রাণ পৌঁছানোর অনুরোধ করেছেন তারা। এর মধ্যেই হামলা হয়েছে গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে। বেশ কয়েকজন হতাহত হন। অপরদিকে আলমাওয়াসি অঞ্চলের একটি তাঁবু শিবিরে ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাই তারা ভূমি নয়, আকাশপথে সাহায্য পাঠাচ্ছে গাজায়। এর মধ্যেই দুধ ও খাদ্য সহায়তা বিমান দিয়ে ফেলা শুরু হয়েছে, যদিও এটিকে ব্যয়বহুল ও অকার্যকর উপায় বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গাজার দুর্ভিক্ষের চিত্র যখন আরো ভয়াবহ, তখন মুখ খুলতে শুরু করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্রেটরা। প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েল এখন গাজায় নিধনযজ্ঞ চালাচ্ছে। ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান গাজায় সহায়তা সরবরাহের ব্যর্থতার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহু মিলে মানবিক সাহায্য বন্ধ করে মৃত্যুর মিছিল বাড়াচ্ছেন। কংগ্রেসম্যান গারামেন্দি অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় খাবার পৌঁছাতে দিচ্ছে না, যা গণহত্যার পর্যায়ে পড়ে। সীমান্তে ৩ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এই সংঘাতে এ পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। বেসামরিক মানুষ সহ আহতদের সংখ্যা অন্তত ১৩০ জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে গেল আরও একটি শান্তি আলোচনার কৃতিত্ব। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্র থাইল্যান্ড কম্বোডিয়ার বিরোধ নিরসনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথম উভয়ের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, থাইল্যান্ড আর কম্বোডিয়া দুই দেশই শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে। থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথমও পাল্টা ধন্যবাদ জানিয়ে বলেন, যুদ্ধবিরতিতে সম্মত আছে, তবে সেটা বাস্তব কবে কিভাবে হবে তা স্পষ্ট নয়। যদিও ট্রাম্পের প্রস্তাবের আগে কম্বোডিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল থাইল্যান্ড। জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে ব্যাংককে শান্তির প্রস্তাব পাঠায় নমপেন, জানায় সংঘর্ষের কোনো মানে নেই, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।
এ প্রস্তাবের জবাবে থাইল্যান্ড সাফ জানিয়ে দেয়, কম্বোডিয়ার আন্তরিকতা প্রমাণ করলেই হবে শান্তির আলোচনা। যুক্তরাষ্ট্র ও আসিয়ান নেতৃত্বাধীন মালয়েশিয়া দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও থাইল্যান্ড জানায় তারা তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না। তবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আগেই আসিয়ান চেয়ার আনোয়ার ইব্রাহিমের কাছে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। আমি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করতে বলেছি এবং সংঘর্ষ থামানোর জন্য আমি নিজেও তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব। এদিকে CNN এর এক প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তিতে থাইল্যান্ড অনেক এগিয়ে। কম্বোডিয়ার চেয়ে সেনা সদস্য প্রায় 3 গুণ, আছে আধুনিক যুদ্ধবিমান F-16 ও গ্রিপেন। প্রতিবেদনে জানানো হয় কম্বোডিয়ার বাহিনী তুলনামূলক দুর্বল, পুরানো সোভিয়েত ট্যাঙ্ক আর চীনের ওপর নির্ভরশীল। প্রতিবেদনে বিশ্লেষকরা জানান থাইল্যান্ড ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ, আর কম্বোডিয়া এখন চীনের ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি। তবে ইরানের ওপর থেকে সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে সক্ষম ইরান। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও এখনো যুদ্ধের রেশ কাটেনি। প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ এবার পরমাণু চুক্তি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। শনিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে পাঠাতে প্রস্তুত আছে তেহরান, কিন্তু ইরান কখনোই নিজস্ব ইউরেনিয়াম উৎপাদনের অধিকার ত্যাগ করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ মেনে নেওয়া হয় না, এমনকি দেশটির ওপর আরোপ করা সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেও শর্ত জুড়ে দেওয়া হয়। এদিকে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে আস্থা সংকটের অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, উপসাগরীয় দেশগুলোর শান্তি প্রচেষ্টা ইরানের একতরফা আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনা নির্মাণে যুক্তরাষ্ট্রের $3,000 কোটি সহযোগিতার প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান যুদ্ধে জিতেছে আয়াতুল্লাহ খামেনির এমন দাবিও একটি নির্লজ্জ মিথ্যাচার বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি কাটিয়ে আগামী কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে তেহরান। ক্ষতিগ্রস্ত সাইটগুলো পরিদর্শনের জন্য IAEA এর অনুরোধ জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার জন্য দায়ী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতেই এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 13 সেনা সদস্য, আহত হন বেসামরিক নাগরিক সহ আরো কয়েকজন। হামলার পরপরই এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। হামলাকারীদের ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে জানানো হয় অভিযানে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। শনিবারের হামলা পূর্ব পরিকল্পিত দাবি করে এজন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। ISPR এর দাবি, ভারত সমর্থিত ফিতনা আল খারজি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তেহরিকি তালিবান পাকিস্তানকে বোঝাতেই মূলত ফিতনা আল খারজি নামটি ব্যবহার করে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের পাশাপাশি হামলার জন্য আফগান নাগরিকদেরকেও দায়ী করছেন পাকিস্তানি সেনা কর্মকর্তারা। তাদের দাবি, শত শত আফগান জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে। এদিকে পাকিস্তানে প্রাণঘাতী এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে বহিরাগতদের ওপর দায় চাপাচ্ছে পাকিস্তান।